শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আগামীকাল 49তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, সবাই পরীক্ষা দিচ্ছে কিন্তু আমরা ক্লাস নিচ্ছি। আচ্ছা সমস্যা নাই, যারা পরীক্ষা দিচ্ছে তারা তো পরীক্ষা নিয়ে ব্যস্ত, আগামীকাল পরীক্ষার প্রশ্ন দেখা হবে, সমস্যা নেই। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি একটু জানান তো, সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা। আমরা র্যান্ডম প্রবলেমস সলভ করতেছিলাম, র্যান্ডম প্রবলেমসের সবই হয়ে গেছে, শুধু 7-8টা প্রশ্ন বাকি আছে, আমরা ওইগুলো সলভ করবো। ঠিক আছে, দেখেন আমার কাছে যতদূর মনে আছে আমি 180 পর্যন্ত সলভ করছিলাম, আমি তারপর দেখে নিচ্ছি। আচ্ছা ক্লিয়ার বলছেন, ওকে। আচ্ছা এটাও করাচ্ছি, 182 করছিলাম, 183 পর্যন্ত সলভ করছিলাম। আচ্ছা 184 নম্বর প্রশ্ন আমরা সলভ করবো, সবাই একটু তাকান। 184 নম্বর প্রশ্ন। আচ্ছা 184 নম্বর প্রশ্নে কি বলছে, একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে 500 টাকা। তার মানে একটা ঘড়ি এবং একটা চেন, হ্যাঁ, এই দুইটার সম্মিলিত মূল্য হচ্ছে 500 টাকা। এখন ঘড়ির মূল্য কত, চেনের মূল্য কত, এগুলো কিছুই বলা নাই, বলছে এই দুইটা জিনিসের মূল্যের যোগফল, হ্যাঁ, সম্মিলিত মূল্য মানে হচ্ছে দুইটার মূল্যের যোগফল। ঠিক আছে, আচ্ছা বলছে ঘড়ির মূল্য 10% ও চেইনের মূল্য 5% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য 545 টাকা হয়। এর মানে কি, মানে ঘড়ির মূল্য যদি 10% বেড়ে যায় আর চেইনের মূল্য যদি 5% বেড়ে যায়, সেক্ষেত্রে এই ঘড়ি আর চেনের বর্ধিত মূল্য মানে হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে মোট মূল্য, হ্যাঁ, তার মানে আগে ছিল মোট মূল্য 500 আর ঘড়ির মূল্য 10%, চেইনের মূল্য 5% বাড়ার ফলে দুইটা জিনিসের মোট মূল্য হয়ে গেছে 545। হবেই তো, কারণ দুইটা জিনিসের দাম বেড়ে গেছে না। বলছে ঘড়ির মূল্য কত। দেখেন আমি একটু বলি, একটু বোঝার চেষ্টা করেন। ঘড়ির মূল্য কত এবং চেইনের মূল্য কত, কোনোটার মূল্যই দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিতে পারি, খেয়াল করবেন, আমরা ধরে নিতে পারি যে ঘড়ির মূল্য হচ্ছে x টাকা, ধরতে পারি ঘড়ির মূল্য x টাকা। আর চেইনের মূল্য তাহলে কত হবে, ধরি ঘড়ির মূল্য, ঘড়িতে আমি W দ্বারা প্রকাশ করতেছি, ওয়াচ, ঘড়ির মূল্য হচ্ছে x টাকা, হ্যাঁ, তাহলে চেইনের মূল্য কত হবে, দুইটার সম্মিলিত মূল্য যদি 500 টাকা হয়, তাহলে চেইনের মূল্য হবে এই 500 মাইনাস x, 500 মাইনাস x, ঠিক আছে কিনা, চেনের মূল্য হবে 500 মাইনাস x। এটুকু কি বুঝতে পারছেন সবাই? ঘড়ির মূল্য আমরা ধরলাম হচ্ছে x টাকা, তাহলে চেনের মূল্য হবে 500 মাইনাস x, কারণ এই 500 টাকা হচ্ছে দুইটার যোগফল, তাই না? তাহলে চেনের মূল্য কি হবে, 500 থেকে ঘড়ির মূল্য বাদ দিলে এটা। এখন আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা দেখেন, ঘড়ির মূল্য 10% বাড়ছে, তাহলে ঘড়ির মূল্য বাড়ছে কতটুকু, 10%। কার 10%? এই যে ঘড়ির যে পূর্বে মূল্য ছিল x টাকা, এই x এর 10%। ঘড়ির মূল্য 10% বাড়ছে মানে ঘড়ির আগে যে মূল্য ছিল সেই মূল্যের 10% বাড়ছে। তাহলে আগে মূল্য কত ছিল, আমরা ধরে নিছি x, তার মানে আগে মূল্য ছিল x, তার মানে এই যে 10% বাড়ছে এটা হলো x এর 10%। আর চেইনের মূল্য 5% বাড়ছে, চেইনের মূল্য যে 5% বাড়ছে, এটা কার 5%? চেইনের যে আগের মূল্য ছিল সেই মূল্যের 5%, আগে মূল্য ছিল 500 মাইনাস x, তার মানে এই মূল্যের 5%। ঠিক আছে, তাহলে আমাকে বলেন এই x এর 10%, খেয়াল করেন, x এর মানে গুণ 10% প্লাস চেইনের মূল্য কত, চেইনের মূল্য কয় পার্সেন্ট বাড়ছে, 5%। কার 5%? চেইনের মূল্য পূর্বে যা ছিল তার 5%। পূর্বে কত ছিল, হ্যাঁ করে দেবো সমস্যা নেই, পূর্বে ছিল এই টাকা, তাহলে এই টাকার 5%, তাহলে 500 মাইনাস x এর মানে গুণ 5%। এটুক কি বুঝছেন আপনারা সবাই? এটা কি বুঝছেন? তাহলে এটুক হচ্ছে চেনের মূল্য যতটুকু বৃদ্ধি পাইছে সেই মান, আর এইটুক কি, সরি, এটা হচ্ছে ঘড়ির মূল্য যতটুকু বৃদ্ধি পাইছে সেই মান। এটা কি, এটা হচ্ছে চেইনের মূল্য যতটুকু বৃদ্ধি পাইছে সেই মান। তাহলে এটা হচ্ছে ঘড়ির মূল্য বৃদ্ধি, এটা চেইনের মূল্য বৃদ্ধি, তাই এই দুইটা মূল্য বৃদ্ধি যোগ করলে কত হবে জানেন, এই 45 টাকা, তাই ইজ ইকুয়াল টু 45। এখন বলবেন যে স্যার এখানে 45 টাকা কিভাবে হলো ভাইয়া, 45 টাকা কিভাবে হলো? কারণ দেখেন ঘড়ি এবং চেনের মূল্য বৃদ্ধি পাওয়ার আগে ছিল 500 টাকা, আর বৃদ্ধি পাওয়ার পরে এই দুইটার মূল্য হয়েছে 545, তাহলে বৃদ্ধি পাইছে কতটুকু, 545 থেকে 500 বাদ দিলে 45 টাকা বৃদ্ধি পাইছে। তার মানে ঘড়ির মূল্য কিছু বাড়ছে,
চেইনের মূল্য কিছু বাড়ছে, কিন্তু দুইজনের বৃদ্ধি পাওয়া মোট মূল্য হচ্ছে 45 টাকা। তাই আমি এখানে 45 লিখছি, কারণ দেখেন এটা হলো ঘড়ির মূল্য যতটুকু বাড়ছে সেই মান, এটা হচ্ছে চেইনের মূল্য যতটুকু বাড়ছে সেই মান। তাই দুইটা মূল্য বৃদ্ধির মান যোগ করলে নিশ্চয়ই ওই 45 টাকা হবে। আমার কথা কি বুঝছেন? ইয়েস। এইবার এক্স এর 10%, খেয়াল করেন, এক্স এর 10% মানে হচ্ছে এক্স ইন্টু 10/100। আমি একবারে লিখে দিব এক্স এর 10% মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই 10। কিভাবে? ওই যে 10/100, নিচের একটা শূন্য উপরে একটা শূন্য কেটে 1/10 থাকবে, সেই 1 দিয়ে এক্স কে গুণ করলে এক্স, এটাকে গুণ করলে এক্স, নিচে হচ্ছে 10। ক্লিয়ার? বুঝছেন কি ব্যাপারটা? আচ্ছা, প্লাস দেখেন 5% মানে কি? এই যে 500 মাইনাস এক্স ইন্টু 5% মানে কত? 5% মানে 1/20 হবে, 1/20। কারণ এই যে 5 ইন্টু 1/100 ইজ ইকুয়াল টু 45। এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 20 বার। দেখেন এখানে লসাগু কত? এখানে লসাগু কত? 10 আর 20 এর লসাগু কত? 20। তাহলে 10 দিয়ে 20 কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে x কে গুণ করলে 2x প্লাস এই 20 আর 20 কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে 500 মাইনাস হচ্ছে x ইজ ইকুয়াল টু 45। এইটুকু বুঝছেন কিনা বলেন? আচ্ছা, তাহলে এই 2x থেকে x বিয়োগ হলে x প্লাস 500, তাহলে x প্লাস 500। হ্যাঁ, আর এই 20 এই পাশে ভাগ আছে, ওই পাশে ওই 45 এর সাথে গুণ হবে। দেখেন এই 20 দিয়ে 45 এর সাথে গুণ হবে, 2 দিয়ে 45 কে গুণ করলে 45 দিয়ে 90 আর একটা শূন্য 900। হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু কত? এই 500 ওই পাশে যে বিয়োগ হবে, তাহলে 500 এর পাশে বিয়োগ হলে 900 মাইনাস 500, 900 মাইনাস 500 মানে 400। তার মানে x এর মান 400। x এর মান বের হয়েছে মানে কিসের মান বের হয়েছে? ওই যে ঘড়ির মূল্য ধরছিলেন x টাকা, তার মানে ঘড়ির মূল্য বের হয়েছে, এবং আমাদের নির্ণয় করতে বলছে কিসের মান? দেখেন ঘড়ির মূল্য কত, তাহলে আমাদের উত্তর হচ্ছে 400 টাকা। ক্লিয়ার কি? আপনারা কি অঙ্কটা বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু বলেন তো, এই ম্যাথটা কি বুঝছেন? একটু কাইন্ডলি রেসপন্স করতে হবে। এখানে যে 45 দিলাম, এটা এই যে এখানে 45 দিলাম, এই ব্যাপারটা বুঝছেন কিনা? এই ব্যাপারটা বুঝছেন কিনা? কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, এই যে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2009 সালে আসছিল। অঙ্কটা কিন্তু কঠিন না, জাস্ট আপনাকে একটু বুঝতে হবে, এই জায়গাটাই বুঝতে হবে যে এই ঘড়ির মূল্যের 10% আর চেইনের মূল্যের 5%-এর যোগফলটা হচ্ছে এই 45 টাকা। এই ব্যাপারটা শুধু বুঝতে হবে। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? ওকে, তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে 85। আচ্ছা, 85 পর আছে নাই, 85 শেষ, তারপরে কিছু বাকি ছিল অঙ্ক, সেগুলো করাই দিব। দেখেন একটি গ্রামের মোট জনসংখ্যার 9 ভাগের 5 ভাগ পুরুষ। আচ্ছা, একটি গ্রামের মোট জনসংখ্যার 9 ভাগের 5 ভাগ হচ্ছে পুরুষ। যদি পুরুষের 30% বিবাহিত হয়, তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন নারী অবিবাহিত? আচ্ছা, খেয়াল করেন, তাহলে 9 ভাগের 5 ভাগ হচ্ছে পুরুষ, এর মানে কি? 9 ভাগের 5 ভাগ পুরুষ, মোট জনসংখ্যার 9 ভাগের 5 ভাগ পুরুষ, এর মানে কি জানেন? মানে মোট জনসংখ্যা যদি 9 জন হয়, তার মধ্যে পুরুষ আছে যে মেল, মেল আছে 5 জন। আর মোট জনসংখ্যা মানে কি? মোট জনসংখ্যা, আচ্ছা, জনসংখ্যাগুলোর মধ্যে কিছু আছে পুরুষ, কিছু মহিলা, তাই না? তার মোট জনসংখ্যা মানে হচ্ছে পুরুষ প্লাস মহিলা, বুঝছেন? তার মানে মোট জনসংখ্যার 9 ভাগের 5 ভাগ পুরুষ, এর মানে হলো মোট জনসংখ্যা যদি 9 জন হয়, তাহলে পুরুষই আছে 5 জন। তাহলে এই 9 জন কি? এই 9 জন হচ্ছে মেল প্লাস ফিমেল, মেল প্লাস ফিমেল, ঠিক আছে না? তাহলে কি আমি বলতে পারি মেল যদি 5 জন হয়, তাহলে এই মেল 5 জন এই পাশে 9 থেকে বিয়োগ করলে ফিমেল কয়জন? 4 জন। তাহলে ফিমেল ইজ ইকুয়াল টু 4 জন। এটুকু বুঝছেন? এখান থেকে আমরা মেল ফিমেলের অনুপাত তৈরি করে ফেলতেছি। আচ্ছা, মেল ইজ টু ফিমেল, খেয়াল করেন, মেল ইজ টু ফিমেল, মেল ফিমেলের অনুপাত তৈরি করে ফেলতেছি। অনুপাত দিয়ে করা সহজ, শতকরা বের করার ক্ষেত্রে মোট সংখ্যার চেয়ে অনুপাত দিয়ে করাটা সহজ। তাহলে মেল হচ্ছে 5 জন, ফিমেল হচ্ছে 4 জন, তাহলে 5:4। এইটুকু বুঝছেন কিনা বলেন কাইন্ডলি? এইটুকু ক্লিয়ার কিনা? মেল ফিমেলের অনুপাত তৈরি করে ফেলছি। এখন এই যে যদি পুরুষের 30% বিবাহিত হয়, এখন পুরুষ মানে কয়জন? 5 জন। এই 5 জনের 30% বের করলে সেটা একটা ফ্র্যাকশন, ভগ্নাংশ মান আসবে, যা মানে অঙ্কের সাথে মানে প্রাসঙ্গিক না। কারণ কি, মানুষের সংখ্যা তো ফ্র্যাকশন হয় না। তাই আমরা কি করব? আমরা এই অনুপাতকে 100 দিয়ে গুণ করে সংখ্যাটাকে একটু বড় করে নিব, যাতে আমার এই 30% বের করতে সহজ হয়। হ্যাঁ, এই জন্য এই অনুপাতকে কি করবো? 100 দিয়ে গুণ। অনুপাতকে 100 দিয়ে গুণ করলে মেল ইজ টু ফিমেল, এই 50কে 100 দিয়ে গুণ করলে হবে 500, 4কে 100 দিয়ে গুণ করলে 400। তার মানে 500 জন পুরুষ আছে, 400 জন মহিলা আছে। বুঝছেন কিনা বলেন? এই 100 দিয়ে গুণ করার কারণ কি? কারণ হচ্ছে এই মানুষের সংখ্যাকে একটু বড় করে নিলাম, যাতে আমার এই যে 30% বের করতে সহজ হয়। এবার তাকান, এবার বলছে যদি পুরুষের 30% বিবাহিত হয়, যদি পুরুষের 30% বিবাহিত হয়, আচ্ছা, এর মানে কি?
এই যে পুরুষ আছে 500 জন, এই 500 জনের মধ্যে 30% বিবাহিত। তাহলে এই যে দেখেন ম্যারিড মেল মানে বিবাহিত পুরুষ কত, 500 এর মানে গুণ 30% মানে 30/100। ঠিক আছে, এটা কাটা, এটা কাটা, 3 5 15 আর একটা 0, 150 জন। এবার তাকান, তার মানে ম্যারিড মেল হচ্ছে 150 জন। কিন্তু আমাদের বলছে তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন নারী অবিবাহিত, তার মানে আমাদের কিসের শতকরা চাইছে, অবিবাহিত নারীর শতকরা চাইছে। তাহলে অবিবাহিত নারীর শতকরা যদি বের করতে হয় তাহলে আমাকে অবিবাহিত নারী কতজন সেটা বের করতে হবে, তাই কিনা, অবিবাহিত নারী কতজন সেটা বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে অবিবাহিত নারী কতজন এটা বের করতে গেলে আপনাকে আগে জানতে হবে যে বিবাহিত নারী কতজন, বিবাহিত নারী কতজন। এখন এখানে কিন্তু বিবাহিত নারী কতজন তার কিন্তু কোনো বর্ণনা, কোনো হিন্টস দেওয়া নাই। কিন্তু যেহেতু বিবাহিত পুরুষের সংখ্যা 150 জন, তাহলে আমরা ধরে নিতে হবে যে বিবাহিত মহিলার সংখ্যাও 150 জন। কেন, কারণ 150 জন পুরুষ বিবাহ করছে ওই গ্রামে, তার মানে ওই গ্রামে নিশ্চয়ই 150 জন মহিলা আছে বিবাহিত, কারণ প্রত্যেক পুরুষেরই তো একটা করে বউ আছে, তাই কিনা, একজন করে ওয়াইফ আছে, প্রত্যেক পুরুষেরই তো একজন করে ওয়াইফ আছে। তার মানে ওই গ্রামে যেহেতু 100 জন পুরুষ বিবাহিত, সুতরাং ওই গ্রামে 100 জন মহিলা বিবাহিত আছে। এখন অনেকেই জিজ্ঞাসা করবে মজা করে যে ভাই কারো যদি 2-3টা বউ থাকে, ভাই এই অঙ্কে ধরে নিতে হবে যে কারো 2-3টা বউ নাই, সবারই একটা করে বউ, ইভেন কারোর বউ মারা গেছে এরকমও ধরা যাবে না। আমার কথা কি বুঝছেন, সবাই জীবিত আছে, বউ ছাড়া কেউ নাই, ওকে। এবং কারো বউ শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে এরকমও নাই, সবাই গ্রামেই উপস্থিত। এগুলো কন্ডিশন ধরেই আপনাকে এই অঙ্কটা সলভ করতে হবে। আচ্ছা, তাহলে বিবাহিত পুরুষের সংখ্যা হচ্ছে 150 জন। তাইলে আমরা বলতে পারি বিবাহিত মহিলা, এই যে ম্যারিড ফিমেল, এটাও 150 জন হবে, এটাও 150 জন হবে। ঠিক আছে, এখন তাহলে অবিবাহিত মহিলা কতজন হবে, দেখেন মোট মহিলা ছিল 400 জন, তার মধ্যে 150 জন যদি বিবাহিত হয় তাহলে অবিবাহিত মহিলা কত, এই যে আনম্যারিড ফিমেল কতজন হবে বলেন, এই টোটাল মহিলা 400 জন, তার থেকে 150 জন হচ্ছে বিবাহিত, বাদ দেন, তাহলে 400 মাইনাস 150 ইজ ইকুয়াল টু 250 জন। এই 250 জন হচ্ছে অবিবাহিত মহিলা। আমাদেরকে বলছে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত, তাহলে কিসের শতকরা চাইছে, অবিবাহিত মহিলার শতকরা চাইছে। তাহলে যার শতকরা চাই সেটা উপরে যাবে, যেহেতু অবিবাহিত মহিলার শতকরা চাইছে তাই অবিবাহিত মহিলা উপরে যাবে। অবিবাহিত মহিলা মানে হচ্ছে এই 250 জন, এটা যাবে হচ্ছে উপরে। ঠিক আছে, আর এটা বের করতে বলছে কার সাপেক্ষে, মোট জনসংখ্যার সাপেক্ষে। এইবার বলেন মোট জনসংখ্যা কতজন, এই যে মোট জনসংখ্যা মানে কিন্তু মেল প্লাস ফিমেল, অর্থাৎ এই 500 প্লাস 400 মানে মোট জনসংখ্যা কিন্তু এই 500 প্লাস 400 900 জন। তাই 900 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ, ক্লিয়ার। এই 0 দিয়ে 0 কাটা, এই 0 দিয়ে 0 কাটা, 250 ডিভাইডেড বাই 9%, তাই 250 ডিভাইডেড বাই 9%। এটাই উত্তর, যেহেতু অপশনে ভাগ করে দিয়েছে আমরাও ভাগ করে দিব। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে হবে না, কারণ 3 9 27, দেখেন 9 2 18 থাকলো 7, 70কে 9 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটা ভগ্নাংশ আসবে, ফ্র্যাকশন আসবে, একটা অপশনেই ফ্র্যাকশন আছে, সুতরাং এটাই আমাদের উত্তর, আর দেখার দরকার নাই। আর যদি মনে করেন না ভাই আমি ভাগ করবো, তাহলে 250কে আপনি 7 দিয়ে ভাগ করেন, 7 দুগুণী 14, সরি 7 দিয়ে কেন ভাগ করতেছি, 9 দিয়ে, 9 দুগুণী 18 থাকলো হচ্ছে 7, এটা হচ্ছে 0। হ্যাঁ, 7 9 63 থাকলো হচ্ছে 7, আমরা 27 পূর্ণ এই ভাগসে, এই যে 27 পূর্ণ 7 যাবে উপরে, 9 আসবে নিচে, 27 পূর্ণ 7/9%। ঠিক আছে, খুবই সিম্পল কোশ্চেন, কিন্তু আপনাকে এই মেল ফিমেলের অনুপাত তৈরি করে এই মানটাকে একটু বড় করে করলে অঙ্কটা সহজ হবে। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার। ওকে, আচ্ছা এবার আমাদের বাকি ছিল যে অঙ্কগুলো, এখানে আর সেগুলো করে দিচ্ছি। এখন আমাদের বাকি আছে, এদিকে বাকি আছে 146 47 48, তারপর এদিকে বাকি আছে 130 134। হ্যাঁ, 130 134, আচ্ছা তারপরে আচ্ছা এদিকে আরো কিছু বাকি আছে, এগুলো করে দিচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে যেটা সলভ করাবো এখন সেটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন আছে, ডিফারেন্ট টাইপের একটা কোশ্চেন। আচ্ছা দেখেন, সেটা হচ্ছে 51 নম্বর প্রশ্নটা আমি আগে করাবো, 51 নম্বর প্রশ্নটা আগে করাবো, এই র্যান্ডম প্রবলেমসের 51। এটা করাইছি একবার, কিন্তু আমি একটা ভিন্ন মেথডে করাবো, এই জন্য আমি এটা নিলাম। হ্যাঁ, ভিন্ন মেথডে করাবো। এই কোশ্চেনটা 2বার আসছে পরীক্ষায়। কি বলছে দেখেন, বর্তমানে 6 কেজি চালের দাম আগের 5 কেজি চালের দামের সমান হলে চালের দাম শতকরা কত কমেছে। সবাই একটু মনোযোগ দেন। এই টাইপের কোশ্চেন সলভ করার সময় আপনাকে কোশ্চেনটা আগে বলুন যে কোশ্চেনটা কেমন, মানে বর্তমানে কোন একটা জিনিসের অ্যামাউন্টের দাম বলা থাকবে এবং অতীতে কোন একটা অ্যামাউন্টের ওই একই জিনিসের দাম বলা থাকবে। হ্যাঁ, বলবে যে চালের দাম তাহলে বাড়ছে কত,
কমছে কত? আচ্ছা, তাহলে চালের দাম শতকরা কতটুকু কমছে বা বাড়ছে এটা জানতে হলে আপনাকে সমপরিমাণ, বর্তমানে যে পরিমাণ চাল নিয়ে চিন্তা করবেন অতীতে ঠিক সেই পরিমাণ চাল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আবার বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এই লজিকটা না বুঝলে কিন্তু হবে না। আপনি কোনো একটা জিনিসের যখন কম্প্যারিজন করবেন অতীতের সাথে বর্তমানের, তখন আপনাকে অবশ্যই সমপরিমাণ জিনিস, মানে অতীতে যে পরিমাণ জিনিস নিয়ে চিন্তা করতেছিলেন বর্তমানেও ঠিক সেই পরিমাণ জিনিস নিয়ে চিন্তা করতে হবে। মনে করেন আপনি চালের দাম বা চিনির দাম কতটুকু বাড়ছে শতকরা সেটা বের করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অতীতে যদি 5 কেজি চিনির সাথে 5 কেজি চিনি কিনতেন, তাহলে বর্তমানেও আপনাকে 5 কেজি চিনি কিনেই কম্পেয়ার করতে হবে যে আগে 5 কেজির দাম ছিল 10 টাকা, এখন 5 কেজির দাম হয়ে গেছে 13 টাকা, তবে দাম বাড়ছে। কিন্তু আগে আপনি কিনতেন হচ্ছে 5 কেজি, এখন আপনি বলতেছেন এখন 7 কেজির, মানে আগের 5 কেজির সাথে এখন 7 কেজি তুলনা করতেছেন, তাহলে তো হবে না, তাই না? তার মানে অতীতের সাথে বর্তমানের কোনো জিনিসের দামের কম্প্যারিজন করতে গেলে অবশ্যই আপনাকে সেম পরিমাণ, মানে অতীতে ঠিক যে পরিমাণ চিনির কথা বলছে বর্তমানে ঠিক সেই পরিমাণ চিনি বা চালের কথা বলেই আপনাকে অঙ্কটা করতে হবে। কারণ সেম পরিমাণ জিনিস না নিলে তো আপনি তুলনা করতে পারবেন না। আগে 10 লিটার তেলের দাম যা ছিল, এখন 10 লিটার তেলের দামের সাথে যখন দেখবো যে আগে 10 লিটার তেলের দাম এত ছিল, এখন 10 লিটার তেলের দাম এত, তার মানে বাড়ছে বা কমছে এটা কিন্তু আমি সহজেই বুঝতে পারবো। কিন্তু আগে 10 লিটারের দাম ছিল হচ্ছে 800 টাকা, এখন মনে করেন যে বলা হলো যে 12 লিটার দাম 1300 টাকা, তাহলে কি আপনি কম্পেয়ার করতে পারতেছেন? কারণ আগে তো 8 লিটার কিনতে 10 লিটার কিনতেন, এখন যে 12 লিটার কিনতেছেন তাহলে দাম বেশি লাগবেই। সুতরাং দাম বাড়া বা কমা এই ব্যাপারটা যদি আপনি অতীতের সাথে বর্তমানের কোনো জিনিসের তুলনা করেন, সেক্ষেত্রে সমপরিমাণ জিনিস নিয়ে চিন্তা করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে বর্তমানে 6 কেজি চালের দাম আগের 5 কেজি চালের দামের সমান। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি একটা প্রবলেম, সেটা হচ্ছে বর্তমানে আপনি 6 কেজি চালের কথা বলতেছেন, কিন্তু আগে আপনি 5 কেজি চালের কথা বলতেছেন। তার মানে এখানে তো পরিমাণ সমান না। তাহলে পরিমাণ সমান না, তাহলে প্রথম কাজ হচ্ছে পরিমাণ সমান করতে হবে, সোজা কথা। মানে বর্তমানে যে কয় কেজি চাল কিনতেছেন অতীতেও সেই কয় কেজি চাল কিনছিলেন, এরকম আগে ব্যালেন্স করতে হবে। এর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই যে বর্তমানের যে পরিমাণের যে একটা সংখ্যা দেওয়া থাকবে এবং অতীতের যে পরিমাণের একটা সংখ্যা দেওয়া থাকবে, এই দুইটা সংখ্যার লসাগু হচ্ছে লসাগুর সমপরিমাণ, মানে চাল নিয়ে চিন্তা করবেন। তাহলে এই 6 আর 5 এর লসাগু কত? 6 আর 5 এর লসাগু, যে 6 ও 5 এর লসাগু ইজ ইকুয়াল টু 5 6 কত? 30। তার মানে ধরে নিবেন যে আপনি বর্তমানে 30 কেজি চাল কিনতেন, অতীতেও আপনি 30 কেজি চাল কিনতেন। হ্যাঁ, বর্তমানে 30 কেজি চাল কিনতেন, অতীতেও আপনি 30 কেজি চাল কিনতেন, ঠিক আছে? আচ্ছা, না মানে এই দুইটা খেয়াল, সরি আমি ভুল হয়েছে, এই হ্যাঁ মানে আমি ব্যাখ্যা ঠিকই দিছি, কিন্তু আমরা এই 6 এবং 5 এর লসাগু আমি কি ধরবো জানেন? 6 এই সংখ্যা দুইটার লসাগু ধরবো হচ্ছে, মানে অঙ্কে বলছে না যে 6 কেজি চালের দাম এবং আগের 5 কেজি চালের দাম সমান, তার মানে এই 30 টাকা হলো বর্তমানে 6 কেজির দাম আর পূর্বের 5 কেজির দাম। মানে এই যে 6 আর 5 এর যে লসাগু বের হবে সেটা হচ্ছে বর্তমান এবং পূর্বের চালের পরিমাণ না, আমার একটু কারেকশন আছে। হ্যাঁ, এই দুইটার লসাগু হলো বর্তমানে 6 কেজির দাম আর অতীতের 5 কেজির দাম। কারণ কোশ্চেনে বলা আছে বর্তমান 6 কেজির যা দাম অতীতের 5 কেজির তাই দাম। দেখেন, বর্তমানে 6 কেজি চালের দাম আগের 5 কেজি চালের দামের সমান। তার মানে বর্তমানে 6 কেজির দাম 30 টাকা, আগের 5 কেজির দাম 30 টাকা, যেহেতু সমান বলছে। হ্যাঁ, তার মানে এই দুইটার লসাগু আসলে কি ধরবো? এই দুইটার লসাগু হচ্ছে বর্তমানে এই কয় কেজির দাম আর অতীতে এই কয় কেজির দাম, ঠিক আছে? এইবার খেয়াল করেন, কম্পেয়ার করতে গেলে তো আপনাকে সমপরিমাণ জিনিস নিয়ে কম্পেয়ার করতে হবে। তাহলে বর্তমানে 6 কেজি আর আগের 5 কেজি, এটা তো হলো না। তাহলে আমাকে বলেন, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 6 কেজি, এই যে বর্তমানে 6 কেজি চিনির দাম, চালের দাম হচ্ছে 30 টাকা। তাহলে এই যে প্রেজেন্ট, এই যে বর্তমান, দেখেন বর্তমান 1 কেজির দাম কত বলেন? 1 কেজি এর দাম, এই যে বর্তমানে 6 কেজির দাম হচ্ছে 30 টাকা, তাহলে 1 কেজির দাম হচ্ছে 30 ডিভাইডেড বাই 6, তাহলে 30 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 5 টাকা। 5 টাকা, ঠিক আছে? তার মানে বর্তমানে 1 কেজির দাম 5 টাকা। তাহলে অতীতে আগে এই 5 কেজির দাম হচ্ছে 30 টাকা। কেন? কারণ যে বলছে যে বর্তমানে 6 কেজির দাম আগের 5 কেজির দামের সমান, তার মানে বর্তমানে 6 কেজির দাম যদি 30 হয় তাহলে আগের 5 কেজির দামও 30 টাকা। তাহলে আগে যদি 5 কেজির দাম 30 টাকা হতো, তাহলে আগে 1 কেজির দাম কত ছিল? 1 কেজি এর দাম কত ছিল বলেন? ওই 30 কে 5 দিয়ে ভাগ, তারপরে 6 টাকা। তার মানে আগে 1 কেজির দাম ছিল 5 টাকা, সরি আগে 1 কেজির দাম ছিল 6 টাকা, বর্তমানে 1 কেজির দাম হচ্ছে 5 টাকা। তার মানে আমি দেখতে পাচ্ছি আগে দাম বেশি ছিল, বর্তমানে দাম কমে গেছে। আমি আবার বলছি,
সমপরিমাণ জিনিসের সাথে তুলনা করতে হবে, মানে পূর্বে যদি 1 কেজি নেন বর্তমানে 1 কেজি। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? সেম অ্যামাউন্টের জিনিস দিয়ে টেস্ট করতে হবে যে আগে দাম বেশি ছিল না পরে দাম বেশি ছিল। ওকে, তার মানে আগে যার দাম ছিল 6 টাকা বর্তমানে তার দাম 5 টাকা, তার মানে দাম কমে গেছে। দাম কমছে কয় টাকা? এই 6 টাকা থেকে 5 টাকা বাদ দেন, তার মানে দাম কমেছে 1 টাকা। দাম কমেছে 1 টাকা, ঠিক আছে? তাহলে অঙ্কে বলছে দাম শতকরা কত কমছে, তাহলে কিসের শতকরা চাইছে? দাম যতটুকু কমছে তার শতকরা চাইছে। যার শতকরা নির্ণয় করতে বলে সেটা উপরে, তাহলে যেহেতু দাম কতটুকু কমছে সেটা শতকরা চাইছে, তাহলে দাম কমছে যতটুকু সেটা উপরে যাবে। দাম কমছে 1 টাকা, তাহলে 1 যাবে উপরে। আর অবশ্যই দাম কমুক বা বাড়ুক এই শতকরা বের করতে হয় সবসময় পূর্বের দামের সাপেক্ষে। পূর্বের দাম মানে আগের দামের সাপেক্ষে, মানে 6 টাকার সাপেক্ষে, তাই 6 টাকা নিচে ওই তাহলে 100 দিয়ে গুণ, তাহলে 100 ডিভাইডেড বাই 6%, 100 ডিভাইডেড বাই 6%, এটাকে ভাগ করলে আসবে 16.66%, 16.66%। ওই যে সি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন এই ব্যাপারটা? আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে আপনি এই বর্তমানের অ্যামাউন্ট আর আগের যে অ্যামাউন্ট, এই দুটো অ্যামাউন্টের লসাগু হচ্ছে কি বলেন তো? এই দুটো অ্যামাউন্টের লসাগু হচ্ছে বর্তমানে এই 6 কেজির দাম আর এই আগের হচ্ছে 5 কেজির দাম, ঠিক আছে? এই টাইপের একটা কোশ্চেন আমাদের বইয়েও আছে, আমি সেটা একটু দেখাচ্ছি, আমাদের লেকচার বুকেও আছে এরকম। দেখেন আমাদের লেকচার বুকে 240 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, 240 আমাদের লেকচার বুকে 240, লেকচার বুকে 240। দেখেন সেম কোশ্চেন, কোশ্চেনটা ইম্পর্টেন্ট বলে আমি আরেকবার রিপিট করলাম, বুঝছেন? ইম্পর্টেন্ট কি বলছে? বর্তমানে 5 কেজি চালের দাম আগের 4 কেজি চালের দামের সমান হলে চালের দাম শতকরা কত কমেছে। তাহলে এখানে কি বলছে যে 5 আর এই 4 এর লসাগু নেন, 5 আর 4 এর লসাগু কত? 20। তাহলে 20 কি? এই 20 হচ্ছে বর্তমানে 5 কেজির দাম আর এই 20 হচ্ছে বর্তমানে 4 কেজির দাম। তাহলে বর্তমানে এই যে 5 কেজির দাম যদি 20 টাকা হয় তাহলে 1 কেজির দাম কত? 20 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 4 টাকা। তাহলে 1 কেজির দাম বর্তমানে 4 টাকা। তাহলে আগে কি অবস্থা? আগে হচ্ছে 4 কেজির দাম 20 টাকা হলে 1 কেজির দাম কত? 20 ডিভাইডেড বাই 4 মানে 5 টাকা। তার মানে আগে 1 কেজির দাম ছিল 5 টাকা, বর্তমানে 1 কেজির দাম 4 টাকা, তার মানে দাম কমে গেছে। কয় টাকা কমছে? এই 5 থেকে 4 বাদ দিলে 1 টাকা কমছে। তাহলে কি বের করতে বলছে? দাম কতটুকু কমছে তার শতকরা চাইছে। দাম কতটুকু কমছে তার শতকরা চাইছে, তাহলে কিসের শতকরা চাইছে? দাম কমের শতকরা চাইছে, তাই দাম কমটা উপরে যাবে। কার সাপেক্ষে বের করতে হয়? পূর্বের দামের সাপেক্ষে। পূর্বের দাম ছিল 1 কেজি হচ্ছে 5 টাকা, সুতরাং 5 দিয়ে ভাগ, শতকরার জন্য 100 দিয়ে গুণ, উত্তর হচ্ছে 20%। এই অঙ্ক সবচেয়ে সহজ মেথড হচ্ছে এটা। হ্যাঁ, আশা করি বুঝছেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আমাদের আমরা এখন সলভ করব হচ্ছে 68, 69 খুব গুরুত্বপূর্ণ। এবার একটু মনোযোগ দিবেন এই দুইটা প্রশ্ন। হ্যাঁ, 68, 69 খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন সলভ করবো এখন। মানে আমাদের কি বলে এক্সট্রা যে প্রবলেমস, মানে র্যান্ডম প্রবলেমস এর 68, 69। এবার মাথা খাটাতে হবে না, মাথা না খাটালে কিন্তু এই অঙ্ক করে আসা যাবে না। দেখেন কি বলছে, খুবই সহজ, বাট শুধু লজিকটুকু বুঝতে হবে। When 30% of a number is subtracted from, দেখেন বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে 2023 সালে। When 30% of a number is subtracted from another number, the second number reduces to its 4/5. Reduces to, reduce to আর reduce by মাথায় রাখবেন, বলছিলাম reduce by মানে হচ্ছে reduce by এর পরে যেটা থাকে সে ততটুকু কমানো হয়েছে, আর reduce to মানে হচ্ছে যা ছিল সেখান থেকে কমে এটা হয়েছে, বুঝছেন? হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড নাম্বার। তার মানে when 30% অফ এ নাম্বার, মানে কোনো একটা সংখ্যার, হ্যাঁ, ওয়ান নাম্বার, একটি সংখ্যার 30% যখন বিয়োগ করা হয় ফ্রম অ্যানাদার নাম্বার, অন্য কোনো একটা সংখ্যা থেকে, দ্য সেকেন্ড নাম্বার, দ্য সেকেন্ড নাম্বার বলতে কিন্তু এই অ্যানাদার নাম্বারকে বোঝাচ্ছে। দ্য সেকেন্ড নাম্বার রিডিউসেস টু ইটস 4/5। 4/5 মানে হচ্ছে 4/5 অংশ। 4/5 মানে কি? অঙ্কটা বোঝেন, খুবই সহজ। দেখে মনে হচ্ছে যে কি অঙ্ক আসছে, দেখেই মনে হচ্ছে পারবো না, হ্যাঁ, কিন্তু সহজ। টু ইটস 4/5, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড নাম্বার। হ্যাঁ, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? এখানে প্রথম সংখ্যা বলতে কাকে বোঝাচ্ছে? এই যে ওয়ান নাম্বার, এই ওয়ান নাম্বার মানে প্রথম সংখ্যা, এই যে অ্যানাদার নাম্বার মানে দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে? তাহলে আমি ধরে নিব, খেয়াল করেন, আমি ধরে নিব যে প্রথম সংখ্যা
প্রথমটা হচ্ছে এক্স আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই ধরে নিলাম। হ্যাঁ, এইবার কি বলছে, when 30% আমাদের নির্ণয় করতে বলছে কি প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত, তার মানে x:y, এই যে x:y এটা কত, এটা বের করতে বলছে। হ্যাঁ, এবার কোশ্চেনে বলছে কি, কোশ্চেনে বলছে when 30% of a number is subtracted from another number the second number reduces to its 4/5। আচ্ছা, খুব দারুণ একটা কনসেপ্ট শেখাবো এখন, সবাই মনোযোগ দিতে হয়, গভীর মনোযোগ না দিলে বুঝবেন না। তার মানে একটি সংখ্যার 30% যখন আরেকটা সংখ্যা থেকে বিয়োগ করা হয়, এর মানে কি, তার মানে এই x এর 30% হচ্ছে বিয়োগ করা হয়েছে। এই যে when 30% of a number of one number, তার মানে এই ওয়ান নাম্বার বলতে প্রথম সংখ্যা মানে x, তার মানে যখন একটি সংখ্যার 30% যখন বিয়োগ করা হয় অন্য সংখ্যা থেকে, তাহলে একটি সংখ্যা মানে প্রথম সংখ্যা, মানে প্রথম সংখ্যার 30% যখন আমরা বিয়োগ করি অন্য সংখ্যা আরেকটি সংখ্যা থেকে, মানে দ্বিতীয় সংখ্যা থেকে, তার মানে প্রথম সংখ্যা মানে x, তার মানে এই x এর 30% হচ্ছে বিয়োগ করা হচ্ছে অন্য সংখ্যা থেকে, মানে y থেকে। আমার কথা কি বুঝছেন? তার মানে x এর 30% বিয়োগ করা হচ্ছে y থেকে, তাহলে y হচ্ছে একটা সংখ্যা, এখান থেকে বিয়োগ করা হচ্ছে কি x এর 30%, তাহলে x এর মানে গুণ 30%। আপনারা কি বুঝছেন? এই কোশ্চেনে এইটা বলা আছে যে when 30% of a number is subtracted from another number the second number বলতে y বা ওই যে another number, হ্যাঁ another number কে সেকেন্ড নাম্বার বলা হচ্ছে, the second number reduces to its 4/5। অবশ্যই আপনি যখন কোন একটা সংখ্যা থেকে কিছু বিয়োগ করবেন তাহলে ওই সংখ্যাটা তো তখন কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। তাহলে আমাকে বলেন, এদিকে তাকান, আমাকে বলেন যে সেকেন্ড নাম্বারটা the second number reduces to its 4/5, এর মানে কি? এর মানে সেকেন্ড নাম্বারটা কমে 5/4 হয়ে গেছে, 5/4 হয়ে গেছে। আচ্ছা, 5/4 মানে কয় পার্সেন্ট দেখেন তো, 5/4, 4/5 মানে কয় পার্সেন্ট, 4/5 ইন্টু 100, এটা দিয়ে এটা কাটলে যায় 20 বার, 4/20 80%। তার মানে এই নাম্বারটা 80% নেমে গেছে। হ্যাঁ, তার মানে যখন আমরা কোনো একটা সংখ্যার 30% যখন দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করছি তখন দ্বিতীয় সংখ্যাটা কমে 4/5 অংশ হয়ে গেছে। আরে 4/5 অংশ হয়ে গেছে মানে 80% হয়ে গেছে। কোন একটা সংখ্যার ভ্যালু কত থাকে, 100% না? তার মানে দ্বিতীয় সংখ্যার ভ্যালু 100% ছিল, কিন্তু সেখান থেকে কমে 80% হয়ে গেছে। কত পার্সেন্ট হয়ে গেছে? 80%। তাহলে আমাকে বলেন তো দ্বিতীয় সংখ্যার মান কয় পার্সেন্ট কমছে? বলেন তো দেখি, দ্বিতীয় সংখ্যার মান কয় পার্সেন্ট কমছে? দ্বিতীয় সংখ্যার মান কয় পার্সেন্ট কমছে? মানে সোজা কথা, এই যে দ্বিতীয় সংখ্যা হচ্ছে y, এইখান থেকে আমরা কিছু একটা বিয়োগ করছি। কত বিয়োগ করছি? প্রথম সংখ্যার 30%। বিয়োগ করার ফলে এই দ্বিতীয় সংখ্যার মানটা কমে গেছে। কমবেই তো, কমে দ্বিতীয় সংখ্যার মানটা কমে 80% হয়ে গেছে। এই যে 4/5 অংশ হওয়া যা 80% হওয়া তাই, তাহলে 80% হয়েছে মানে কি 20% কমে গেছে। তার মানে দ্বিতীয় সংখ্যার ভ্যালু 20% কমে গেছে। এইটুক বুঝছেন কিনা বলেন আমাকে? তার মানে দ্বিতীয় সংখ্যার যে ভ্যালু ছিল সেই ভ্যালুর 20% কমে গেছে। তার মানে দ্বিতীয় সংখ্যা থেকে আমরা প্রথম সংখ্যার 30% বিয়োগ করছি, এর ফলে দ্বিতীয় সংখ্যার ভ্যালু আগে যা ছিল তার 20% কমে গেছে। এই কথাটাকে এইভাবে বলা যায় না, যায় না? বলা যায় কিনা? when 30% of one number is subtracted from another number, যখন কোন একটা সংখ্যার 30% যখন অন্য কোন একটা সংখ্যা থেকে বিয়োগ করা হয় তখন সেকেন্ড নাম্বার, এই সেকেন্ড নাম্বার বলতে যেখান থেকে বিয়োগ করছি সেই নাম্বারকে সেকেন্ড নাম্বার বলা হচ্ছে। the second number reduces to its 4/5, মানে কি সেকেন্ড নাম্বারটা কমে যায়, তার সেকেন্ড নাম্বারটা কমে ইটস মানে তার ওই সেকেন্ড নাম্বারে তার 5/4 হয়ে যায়। তো 5/4 হওয়া মানে 80% হয়ে যাওয়া। 80% হয়ে গেছে জিনিসটা, মানে জিনিসটার মান কমে 80% হয়ে গেছে। তাহলে কতটুকু কমছে? 20% কমছে, তাই না? কারণ ভ্যালু 80% হয়ে গেছে মানে 20% কমে গেছে, তাই কি না? বুঝছেন? ইয়েস। এই জন্য আমরা বলতে পারবো x এর, এই যে x এর মানে গুণ, x এর 30% ইজ ইকুয়াল টু y এর মানে গুণ y এর 20%। এইটাই হলো এই অঙ্কের শর্ত, এইটাই হচ্ছে এই অঙ্কের শর্ত। এই লাইনটা বুঝলে অঙ্ক খুব তাড়াতাড়ি হবে। x এর 30% ইজ ইকুয়াল টু y এর 20%। এবার এটা সলভ করে আমাদেরকে কি করতে হবে? x/y বের করতে হবে। এই পাশে একটা পার্সেন্ট আছে, এই পাশে একটা পার্সেন্ট আছে, পার্সেন্ট কাটা, পার্সেন্ট কাটা। তাহলে x × 30 ইজ ইকুয়াল টু y × 20। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, যেহেতু আমি x/y বের করবো, এই পাশে x আছে থাকলো, এই y এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এই পাশে 2 ছিল থাকলো,
এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তার মানে 2:3, অর্থাৎ x/y = 2:3। তাহলে x/y আছে 2:3, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2:3। আপনারা কি বুঝছেন? এই যে এই লাইনটা বোঝাটাই গুরুত্বপূর্ণ এই অঙ্কের। এই অঙ্কের এই লাইনটা বুঝলে যে কত মজা। এখন অনেকে, আমি জানি মানে মোর দ্যান 90% লোক এই লাইনটা বোঝে নাই। বুঝতে ভাই এটা কি লিখলেন? এই অঙ্কে তো কোথাও এরকম কিছু বলা নাই। এই অঙ্কে কোথাও এরকম কিছু বলা নাই, আপনাকে বুঝে নিতে হবে। কিভাবে দেখেন, এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন, বুঝবেন। আপনারা আমাকে বলেন, আপনারা ওয়াই থেকে বিয়োগ করছেন কিনা? ওয়াই থেকে বিয়োগ করছেন কতটুক? এক্স এর 30% বিয়োগ করছেন। ওয়াই থেকে এক্স এর 30% বিয়োগ করছেন, এর ফলে ওয়াই এর ভ্যালু কতটুক কমছে? ওয়াই এর ভ্যালু কিন্তু 20% কমে গেছে। কেন? কারণ ওয়াই মানে কিন্তু দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যার ভ্যালু 4/5 নেমে গেছে। আরে 4/5 মানে হচ্ছে 80% নেমে গেছে। 80% নেমে গেছে মানে 20% কমে গেছে। মানে আমি বোঝাতে চাচ্ছি, আপনি ওয়াই থেকে যে এক্স এর 30% বিয়োগ করছেন, এতে ওয়াই এর ভ্যালু কতটুকু কমে গেছে? এতে ওয়াই এর ভ্যালু 20% কমে গেছে। কারণ ওয়াই এর ভ্যালু আগে যা ছিল তার 80% হয়ে গেছে, আর 80% হয়ে গেছে মানে 20% কমে গেছে। ইয়েস, তার মানে ওয়াই এর ভ্যালু কতটুকু কমছে? ওয়াই এর ভ্যালু কমছে হচ্ছে ওয়াই এর ভ্যালু কমছে হচ্ছে ওয়াই এর 20%, মানে ওয়াই এর ভ্যালু এতটুকু কমছে। ওয়াই এর ভ্যালু এতটুকু কমছে। তার মানে আপনি ওয়াই থেকে বিয়োগ করে যে মানটা বিয়োগ করছিলেন সেই মানটা এবং ওয়াই এর ভ্যালু যতটুকু কমে গেছে, এই দুটা মান সমান। এই দুটা মান সমান। আমি আবার বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপ্ট জানা থাকলে অঙ্ক লাগবে মাত্র 10 সেকেন্ড, বাট এই কনসেপ্ট না জানলে কিন্তু অনেক সময় লাগবে। ওয়াই থেকে আমরা বিয়োগ করছিলাম হচ্ছে এক্স এর 30%, আর এর ফলে ওয়াই এর মান কমে গেছিল ওয়াই এর 20%। তার মানে ওয়াই থেকে যতটুকু বিয়োগ করছি সেই মান, আর ওয়াই এর মান যতটুকু কমে গেছে এই মান, এই দুটা মান সমান। এখন অনেকে আমাকে বলবে, ভাই এই দুটা মান কেমনে সমান হচ্ছে? হ্যাঁ, এই লজিকটা বুঝতে হবে। তাকান, খুবই সহজে, খুব মাথা ঠান্ডা করেন। মনে করেন আপনার কাছে একটা সংখ্যা আছে, মনে করেন 40। এদিকে তাকান, আপনার কাছে একটা সংখ্যা আছে 40। এই 40 থেকে যদি আপনি 5 বিয়োগ করেন, এদিকে 40 থেকে যদি 5 বিয়োগ করেন, তাহলে এই 40 এর মান কত হয়ে যাবে? 35 হয়ে যাবে না? 40 এর মান 35 হয়ে যাবে কিনা? 40 থেকে আপনি 5 বিয়োগ করাতে 40 এর মান কি হয়ে গেছে? 35 হয়ে গেছে। মানে 40 এর মান কত কমছে? এদিকে তাকান, 40 এর মান কত কমছে? ছিল 40, হয়ে গেছে 35, মানে 5 কমছে না? ইয়েস। আর 40 থেকে আপনি বিয়োগ করছিলেন কত? 5। তাহলে 40 থেকে আপনি যতটুকু বিয়োগ করছেন, তো 40 এর মান তো ততটুকুই কমে যাবে। হ্যাঁ, এই লজিকটা বুঝতে হবে। তার মানে 40 থেকে আপনি যতটুকু বিয়োগ করতেছেন, এই 40 এর মান তো ঠিক ততটুকুই কমে যাবে, তাই না? 40 থেকে আপনি 5 বিয়োগ করছেন, এতে 40 এর মান হয়ে গেছে কত? 35। তো 40 এর মান 35 হয়েছে, মানে কমছে কত? দেখেন 40 থেকে 35 হয়ে গেছে, মানে 5 কমছে। আর 40 থেকে বিয়োগ করছিলেন কত? 5। তো 40 থেকে যতটুকু বিয়োগ করবেন, এই 40 এর ভ্যালু তো ঠিক ততটুকুই কমবে। তার মানে 40 থেকে বিয়োগ করা মান আর 40 থেকে বিয়োগ করার ফলে এই 40 এর মান যতটুকু কমে যাচ্ছে সেই মানটা সমান। তবে 40 থেকে আপনি 5 বিয়োগ করছেন, এর ফলে 40 এর মানটা 5 কমে গেছে। তাহলে 40 থেকে আপনি যতটুকু বিয়োগ, তার মানে কোন একটা রাশি থেকে আপনি যতটুকু পরিমাণ বিয়োগ করবেন, ওই রাশির মান ঠিক ততটুকু কমে যাবে। ইয়েস। তাহলে আপনি ওয়াই থেকে বিয়োগ করছেন কত? এক্স এর 30%, এর ফলে ওয়াই এর মান কমছে কত? ওয়াই এর 20%। তার মানে এক্স থেকে বিয়োগ করা অংশ হচ্ছে এক্স এর 30%, এর ফলে কমে গেছে এতটুক। তার মানে বিয়োগ করা মান আর কমে যাওয়া মান এই দুটো তো সমান, তাই এটা লিখছি। এবার বুঝছেন কিনা বলেন প্লিজ, এবার বুঝছেন কিনা বলেন, কাইন্ডলি বলতে হবে। এই লাইন বোঝানোর জন্য কিন্তু এত গাবা পাচ্ছি এতক্ষণ ধরে। এই যে এই লাইনটা, কিন্তু এই লাইনটা যদি না বোঝেন তাহলে এই অঙ্কটা কিন্তু করে আসা একটু কঠিন। কনসেপ্ট কি বোঝা গেছে? প্লিজ, না বুঝলেও বলতে হবে, না বুঝলেও বলতে হবে। আপনি ওয়াই থেকে বিয়োগ করছেন হচ্ছে এক্স এর 30%, এর ফলে ওয়াই এর ভ্যালু কমে গেছে ওয়াই এর 20%। ওয়াই এর 20% কমে গেছে। তার মানে ওয়াই থেকে বিয়োগ করা অংশ, এর ফলে এই জিনিসের মান যতটুকু কমে গেছে, এই দুটা জিনিস কি সমান? হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন যে এইখানে আপনি এটাকে পার্সেন্টেজ না করবেন, এদিকে তাকান, এই যে দেন দ্য নাম্বার রিডিউসেস টু ইটস 4/5, আমি ধরে নিচ্ছি যে দ্বিতীয় নাম্বারটা কত? ওয়াই। তাইলে এই ওয়াই এর মানটা কমে কত হয়ে গেছে? 4/5, মানে 4/5। তার মানে আগে যদি ভ্যালু ওয়াই থাকে,
কি ধরা যাচ্ছে না বলেন? আমি তো বুঝালামই, এরপরও না ধরা গেলে তো সমস্যা। কি যে ধরতে পারছেন না, এটা তো আমি বুঝছি না। আচ্ছা দেখেন, দেখেন কোন একটা সংখ্যার 30% অন্য কোন একটা সংখ্যা থেকে বিয়োগ করার ফলে, হ্যাঁ, সেকেন্ড নাম্বারটা কমে তার 4/5 হয়ে যায়। তার মানে সেকেন্ড নাম্বারটা তো আমি, প্রথম নাম্বারটা আমি ওয়াই ধরছি, দ্বিতীয় নাম্বারটা আমি, সরি, প্রথম নাম্বারটা এক্স ধরছি, দ্বিতীয় নাম্বারটা আমি ওয়াই ধরছি। তাহলে এই দ্বিতীয় সংখ্যা থেকে এই প্রথম সংখ্যার 30% আমরা বিয়োগ করছি। দ্বিতীয় সংখ্যা মানে ওয়াই থেকে বিয়োগ করছি কত? এক্স এর 30%। এই যে এক্স এর মানে গুণ 30%, হ্যাঁ, এইটুক বিয়োগ করছি। তার মানে ওয়াই থেকে এইটুক বিয়োগ করছি। এর ফলে কি হয়েছে? ওয়াই এর মানটা আর ওয়াই নাই, ওয়াই এর মানটা কমে 4/5 হয়ে গেছে। কার 4/5? এর এই ওয়াই এর মান আগে যা ছিল তার 4/5, আগে ছিল ওয়াই। তার মানে এই ওয়াই এর 4/5, তার মানে ওয়াই এর, এই যে, তাহলে ওয়াই এর মানে গুণ 4/5, তার মানে 4y ডিভাইডেড বাই 5। তার মানে ওয়াই এর মান কমে 4y ডিভাইডেড বাই 5 হয়ে গেছে। তাহলে আমাকে বলেন ওয়াই এর মান কতটুকু কমছে? ওয়াই এর মান কতটুকু কমছে? ওয়াই এর মান ছিল ওয়াই, কমে হয়ে গেছে 4y বাই 5। এই যে রিডিউসেস টু ইটস 4/5 মানে কি? মানে আগে যে ভ্যালু ছিল সেই ভ্যালুর 4/5 হয়ে গেছে, মানে কমে, দ্বিতীয় সংখ্যার মান কমে যায় আগে যে মান ছিল তার 4/5 হয়ে গেছে। তা আগে ছিল ওয়াই, সেই ওয়াই এর 4/5 মানে ওয়াই এর 4/5 মানে 4y বাই 5। তার মানে তাহলে আগে ছিল ওয়াই, এখন হয়ে গেছে এত, তাহলে কমছে কত? এইটা থেকে এটা বিয়োগ দেন, তাহলে ওয়াই মাইনাস 4y ডিভাইডেড বাই 5। তাহলে 5 লসাগু, তাহলে 5y মাইনাস 4y, তার মানে ওয়াই বাই 5। এদিকে তাকান, ওয়াই বাই 5, তার মানে হচ্ছে এটা হচ্ছে কমছে। তাহলে আমাকে বলেন, তাহলে আমরা এই ওয়াই থেকে বিয়োগ করছিলাম কতটুক? এতটুক। এর ফলে ওয়াই এর মান কমছে কতটুক? এতটুক। তাহলে আমি কি বলছিলাম? কোন একটা সংখ্যা থেকে আপনি যতটুক বিয়োগ করবেন সেই মান, আর এই সংখ্যা থেকে এই রাশিটা বিয়োগ করার পরে এর মান যতটুক কমবে সেই মানটা সমান। তাহলে এখান থেকে বিয়োগ করছে এতটুক, এর ফলে এটার মান কমে গেছে এতটুক, অর্থাৎ এই বিয়োগ করা মান আর এই কমে যাওয়া মান এটা কি সমান। তাই এক্স এর 30% ইজ ইকুয়াল টু ওয়াই বাই 5। তাহলে এক্স ইন্টু 30% ইজ ইকুয়াল টু ওয়াই বাই 5। এখান থেকে আপনি সমাধান করতে পারবেন, ঠিক আছে? তাহলে এক্স এর 30% মানে কি? এক্স ইন্টু 30 বাই 100 ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 5। আচ্ছা, এইটা দিয়ে এটা ক্যান্সেল। দেখেন এই 5 দিয়ে এটা যাবে 2 বার, এই 5 দিয়ে এটা 2 বার যাবে, আর গুণ করে দেন, তাহলে এই পাশে 3x, ওই পাশে 2y, তাহলে 3x ইজ ইকুয়াল টু 2y। যেহেতু x ইজ 2y চাইছে, তাহলে x আর y এক পাশে নিয়ে আসেন। তাহলে এই পাশে x আছে থাকলো, এই y এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, মাঝখানে ইকুয়াল দিলাম, এই পাশে 2 ছিল থাকলো, এই 3 এই পাশে গুণ ছিল, এই জায়গায় ভাগ হবে, তাহলে 2/3 মানে 2:3। ক্লিয়ার কিনা বলেন? এর চেয়ে না বুঝলে আর কিছু করার নাই। হ্যাঁ, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি। এটা সিম্পল একটা ব্যাপার, যে আপনি একটা কমন সেন্স অ্যাপ্লাই করেন না কেন? আপনি কোনো একটা জিনিস থেকে, ধরেন ওয়াই থেকে আপনি, ওয়াই না, মনে করেন যে 40 থেকে আপনি 5 বিয়োগ করছেন, এদিকে তাকান, 40 থেকে 5 বিয়োগ করছেন, এতে 40 এর মান কতটুকু কমবে? 40 থেকে যদি 5 বিয়োগ করেন তাহলে 40 এর মান হবে কত? 40 এর মান হয়ে যাবে 35। 40 থেকে 5 বিয়োগ করলে 40 এর মান 35 হয়ে যাবে না? ইয়েস। তাহলে ছিল 40 হয়ে গেছে 35। এটা কি এমনি হয়েছে না? এখান থেকে কিছু বিয়োগ করার ফলে এটা হয়েছে। তাহলে 40 থেকে আপনি বিয়োগ করছিলেন কতটুকু? 5। তো 40 থেকে বিয়োগ করছেন 5, এতে 40 এর মান হয়ে গেছে 35। তাহলে 40 এর মানটা কমছে কতটুকু? 5 কমছে। 5 কমছে না? এই যে 40 থেকে 35 বিয়োগ করেন 5। তাহলে 40 থেকে আপনি যতটুকু বিয়োগ করছিলেন 40 এর মান ঠিক ততটুকু কমে যাবে, কারণ এই 40 এর মানটা কমছে কেন? এই 40 এর মান কমার কারণ হচ্ছে 40 থেকে আমি কিছু একটা বিয়োগ করছি তাই কমছে। তার মানে 40 থেকে আমি যতটুকু বিয়োগ করব এই 40 এর ভ্যালু ঠিক ততটুকু কমে যাবে না? তার মানে কোনো একটা সংখ্যা থেকে কিছু বিয়োগ করা
বিয়োগ করা, হ্যাঁ, বিয়োগ করলে এই বিয়োগ করা অংশের মান এবং এখান থেকে বিয়োগ করার পরে এই জিনিসের মান কমে যাবে না? কমে যাবে। তার মানে কোনো একটা সংখ্যা থেকে কিছু যা বিয়োগ করতেছি সেই মান আর এই বিয়োগ করার ফলে এই রাশির মান যতটুকু কমে গেছে সেই মান দুটো সমান। কারণ এই রাশির মান কমে যাওয়ার কারণ তো এখান থেকে কিছু একটা বিয়োগ করছি, তাহলে এখান থেকে যতটুকু বিয়োগ করছি এই রাশির মান কি ততটুকু কমে যাবে না? এখান থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে এই রাশির মান 5 কমে যাবে, এখান থেকে যদি আমি 7 বিয়োগ করি এই রাশির মান 7 কমে যাবে। তার মানে কোনো একটা রাশি থেকে আমি যতটুকু বিয়োগ করব ওই রাশির মানটা ঠিক ততটুকু কমে যাবে। এই জন্য কোনো একটা রাশি থেকে আমি যতটুকু বিয়োগ করতেছি সেই মান আর এর ভ্যালু, এই বিয়োগ করার পরে এর ভ্যালু যতটুকু কমে গেছে সেই দুইটা সমান। তাহলে এখানে কি বলছে? When 30% of a number is subtracted from another number, the second number reduces to its 4/5। মানে যখন একটি সংখ্যার 30% অপর একটি সংখ্যা থেকে বিয়োগ করা হয় তখন সেকেন্ড নাম্বার, এই সেকেন্ড নাম্বার মানে ওই যেখান থেকে বিয়োগ করছি সেটা হলো সেকেন্ড নাম্বার, হ্যাঁ, তখন সেকেন্ড নাম্বার রিডিউসেস টু ইটস 4/5, মানে সেকেন্ড নাম্বারটা কমে এই যে ইটস মানে তার মানে আগে যে ভ্যালু ছিল সেই ভ্যালুর 4/5 হয়ে যায়। তাহলে আমরা ধরে নিচ্ছি এই 1 নাম্বার মানে প্রথম নাম্বার সেটা এক্স আর দ্বিতীয় নাম্বার এই সেকেন্ড নাম্বারটাকে ওয়াই ধরছি। এবার কি করছি? এই সেকেন্ড নাম্বার থেকে আমরা বিয়োগ করছি। কত বিয়োগ করছি? প্রথম সংখ্যা হচ্ছে 30%, মানে এক্স এর 30%, মানে এর এইখান থেকে আমরা এইটুক বিয়োগ করছি। এতে কি হয়েছে? এই সংখ্যার মান কমে গেছে। কমে কি হয়েছে? এই সংখ্যার মান কমে 4/5 হয়ে গেছে। তার মানে এই সংখ্যা ছিল আগে ওয়াই, কমে যায় এই সংখ্যার মান হয়ে গেছে ওয়াই এর 4/5 মানে 4y/5। তাহলে আগে ছিল ওয়াই আর এখান থেকে কিছু বিয়োগ করার পরে এই সংখ্যা হয়ে গেছে এত, তাহলে কমছে কতটুক? তাহলে আগে ছিল এই মান আর এখন হয়ে গেছে এই মান, তাহলে কমছে কতটুক? আগের মান থেকে এই মান বিয়োগ করলে তো যতটুক কমছে সেটা পাবো। তাই এইটা মাইনাস এইটা ইজ ইকুয়াল টু y/5। তার মানে এই সংখ্যা থেকে আমি এতটুক বিয়োগ করার পরে এই সংখ্যার মান কমে গেছে y/5। এখন আমি কি বললাম একটু আগে যে কোনো একটা সংখ্যা থেকে আমি যতটুক বিয়োগ করছি সেই মান এবং এর ফলে এই সংখ্যার মান যতটুকু কমে গেছে সেই মান দুটো সমান। তাহলে এখান থেকে বিয়োগ করছি এক্স এর 30% আর এই সংখ্যার মান কমে গেছে y/5, তার মানে এই মান আর এই মান সমান। তাহলে এই দুটো সমান করে আমার এক্স আর ওয়াই এর অনুপাত তৈরি করতে হবে। এখনো কি বোঝেন না? আরে ভাই 4/5 মানে 5/4 হয়ে গেছে, মানে 5/1 কমে গেছে, এটা কি বোঝা যায় না? আগে 5/4 হয়ে গেছে মান, তাহলে 5/4 হলে কতটুকু কমে গেছে? যে 5 থেকে 4 বিয়োগ করলে কতটুকু কমেছে? 1 কমে গেছে না? হ্যাঁ, তাই 5/1 কমে গেছে। তাই 5/1 এটা কি দেখেই তো বোঝা যায় যে 5/4 হয়ে গেছে ভ্যালুটা, তার মানে 5/1 কমে গেছে। কার 5/1? আগে যে ভ্যালু ছিল ওয়াই, সেই ওয়াই এর 5/1 মানে ওয়াই ইন্টু 1/5 মানে y/5। এই যে এগুলো তো বিয়োগও করা লাগে না। হ্যাঁ, হয়েছে? নেক্সট ইফ এটা দেখেন, এবার এটা করেন তো দেখি, এটা করলে বুঝতে পারবো যে আপনারা বুঝছেন কিনা। একটু করেন তো, এটা পার্সেন্ট করেন না, এই যে যেমন আগের অঙ্কে আমি যে 4/5 কে পার্সেন্ট করছিলাম না, ওই পার্সেন্ট করে এখানে কিন্তু 80% ছিল, কিন্তু এবার 5/6 মানে কি 5/6, এটাকে পার্সেন্ট করতে গেলে এই কাটাকাটি হবে না, তখন ঝামেলা হবে। পার্সেন্ট করেন না, অংশ দিয়ে করেন। এই যে 5/6 মানে কি, মানে 5/6 অংশ হয়ে গেছে। আরে ভাই 5/6 হয়ে গেছে, 6/5 হয়ে গেছে, তাহলে 6/5 ভ্যালু আছে, তাহলে কমে গেছে কতটুকু? 6/1 মানে 1/6 কমে গেছে। তাই এটা কি বোঝা যায় না? বলেন, করেন তো দেখি কি অবস্থা। আমি একটু পানির বিরতি নিচ্ছি, এক অঙ্ক বোঝাতে যে আমার জীবন শেষ। If 25% of a number is subtracted from a second number, the second number reduces to its 5/6। মানে যখন একটি সংখ্যার 25% দ্বিতীয় কোন একটি সংখ্যা থেকে বিয়োগ করা হয়, তখন দ্বিতীয় সংখ্যাটা কমে গিয়ে তার ভ্যালু হয়ে যায় হচ্ছে
6/5 মানে আগে যে ভ্যালু ছিল সেই ভ্যালুর 6/5 হয়ে গেছে। বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার। তাহলে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? আমরা ধরে নিব এই যে প্রথম সংখ্যাটা x, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত? দ্বিতীয় সংখ্যাটা y। এবার কি হয়েছে, আমরা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যার 25% বিয়োগ করছি, তার মানে y থেকে আমি বিয়োগ করছি কত? এই x এর 25%, তার মানে x এর মানে গুণ 25%, মানে এই ভ্যালুটা আমি বিয়োগ করছি কোথা থেকে? y থেকে। এতে কি হয়েছে, এই y এর ভ্যালু 5/6 হয়ে গেছে। তাহলে y এর ভ্যালু আগে যা ছিল সেই ভ্যালুর 5/6 হয়ে গেছে। তাহলে y এর ভ্যালু তো আগে ছিল y, তাহলে এখন y এর ভ্যালু হয়ে গেছে এই y এর 5/6, তাহলে y এর মানে গুণ 5/6, মানে 5y ডিভাইডেড বাই 6 এটা হয়ে গেছে। তার মানে y এর ভ্যালু আগে ছিল y, এখন হয়ে গেছে 5y/6। তাহলে এখন যদি 5y/6 হয় তাহলে কমছে কতটুকু? এই y থেকে 5y/6 বাদ দেন, তাহলে y মাইনাস 5y/6, তাহলে 6 তাহলে 6y মাইনাস 5y ইজ ইকুয়াল টু y/6, মানে এই পরিমাণ মান কমে গেছে। তার মানে দ্বিতীয় সংখ্যার ভ্যালু y/6 কমে গেছে। তাহলে আমি কি বলছিলাম, এই দ্বিতীয় সংখ্যা থেকে যতটুকু বিয়োগ করছেন সেই মান, আর এর ফলে এই দ্বিতীয় সংখ্যার ভ্যালু যতটুকু কমে গেছে সেই মান সমান। তাহলে এখান থেকে বিয়োগ করছিলাম এইটা, এর ফলে এর মান কমে গেছে হচ্ছে এইটা, অর্থাৎ এইটা আর এটা সমান। তার মানে x ইন্টু 25% ইজ ইকুয়াল টু y/6। ক্লিয়ার? তাহলে x ইন্টু 25% মানে 25/100, যে 25/100 ইজ ইকুয়াল টু y/6। এটা দিয়ে এটা যাবে 4 বার, 2 দিয়ে কাটা যায়, দেখেন 2 দিয়ে কাটা যায়, আচ্ছা সমস্যা নেই। আর গুণ করেন, আর গুণ করলে কি হবে, এই 4 এর সাথে y গুণ হবে, এই 6 এর সাথে x গুণ হবে, তাহলে 6x ইকুয়াল টু 4y। তাহলে 6x ইজ ইকুয়াল টু 4y। যেহেতু আমরা x ইস টু y বের করবো, তাহলে x এই পাশে থাকলো, y গুণ আছে এই পাশে ভাগ হবে, 4/6, 2 দিয়ে কাটলে 3 বার, 2 দিয়ে কাটলে 2 বার, তাহলে 2:3, বুঝছেন? একেবারেই সহজ, একেবারেই সহজ। এই যে এগুলো এতখানি করা লাগে না এটা বের করার জন্য, যে ভালো বোঝে সে তো দেখতেই পাচ্ছে যে ভ্যালুটা আগে যে ভ্যালু ছিল তার 5/6 হয়ে গেছে, সরি 6/5 হয়ে গেছে। তো 6/5 ভ্যালু এখন ভালো আছে, তাহলে কমে গেছে কতটুকু? 6/5 আছে, তার মানে 6/5 যদি থাকে তাহলে 6/1 কমে গেছে, 1 ভাগ, তো 6/1 মানে 1/6। তার মানে আগে যে ভ্যালু ছিল সেই ভ্যালুর 1/6 কমে গেছে। তাহলে আগে ছিল y, তাহলে y এর 1/6 মানে y/6 এটা কমে গেছে। যে ভালো বোঝে সেইটুক দেখে মুখে বলে দিবে, দেখেন ভ্যালু হয়ে গেছে 5/6, মানে 6/5 হয়ে গেছে, তার মানে 1/6 পরিমাণ কমে গেছে। কার 1/6? এই পূর্বে যে ভ্যালু ছিল দ্বিতীয় সংখ্যার, সেই দ্বিতীয় সংখ্যার 1/6, তার মানে y এর 1/6 মানে y/6 এই পরিমাণ কমে গেছে। আর এটা কমার জন্য দায়ী কে? এই যে এতখানি বিয়োগ করা হয়েছিল, তাই যেটুক বিয়োগ করছি সেই মান আর যতটুক এর ফলে যতটুক কমে গেছে সেই মান, এই দুটো সমান। হ্যাঁ, এর চেয়ে সহজভাবে সম্ভব না। হ্যাঁ, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য। আচ্ছা, এবার আমি যাবো হচ্ছে 64 নাম্বার প্রশ্ন। 64 দেখেন, এই 64 খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ। বলছে একটি অফিসের 200 জন কর্মচারীর মধ্যে 90 জন ক্রিকেট, 80 জন ফুটবল পছন্দ করে, 50 জন কোনোটাই পছন্দ করে না, কতজন উভয় খেলা পছন্দ করে? আপনারা করেন তো, এটা পারা উচিত, এটা আপনাদের পারা উচিত, কারণ এই টাইপের কোশ্চেন আমি প্রচুর সলভ করাইছি। আচ্ছা, এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে কি করতে হয় মনে আছে আপনাদের? এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে আমাদের একটা ভেন চিত্র আঁকাতে হয়, প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকাতে হয়। এখানে মোট লোক সংখ্যা কত? 200। মোট লোক সংখ্যা কত? 200, ঠিক আছে? তাহলে মোট লোক সংখ্যা যদি 200 হয়, তাহলে এখানে আমি 200 লিখে রাখলাম। এই যে এবার দুইটা খেলা, তাই আমরা এর মধ্যে দুইটা সার্কেল আঁকাবো। আমি আপনাদের বলছিলাম এটা ধরেন ক্রিকেটের সার্কেল, হ্যাঁ এটা ফুটবলের সার্কেল। সর্বপ্রথম পূরণ করতে হবে এই মাঝখানের ইনফরমেশন। এখন দেখেন উভয়ের কি ইনফরমেশন দিয়ে আছে? 50 জন কোনোটাই পছন্দ করে না, তাহলে 50 জনই এখানে বসালাম। আমরা তাহলে কাদেরকে নিচ্ছি? যারা খেলাধুলা পছন্দ করে না তাদেরকে নিচ্ছি, বুঝেন? কিন্তু তাহলে 50 জন কোনোটাই পছন্দ করে না, তাহলে এই যে মাঝখানে নিচে হচ্ছে যারা খেলাধুলা পছন্দ করে না, তাহলে এখানেও নিতে হবে যারা খেলাধুলা পছন্দ করে না, এখানেও নিতে হবে যারা খেলাধুলা পছন্দ করে না, কারণ একই সার্কেলের মধ্যে দুই রকম ইনফরমেশন বসানো যাবে না। এখানে নিছেন যারা খেলাধুলা পছন্দ করে না, আর আপনি এখানে যদি নেন যারা খেলাধুলা পছন্দ করে, তাহলে অঙ্ক হবে না। এখানে যে ধরনের লোক নিছেন এটাকে সেই ধরনের লোক নিতে হবে, বুঝছেন? ক্লাসে বুঝাইছিলাম। আচ্ছা, 200 জনের মধ্যে 90 জন ক্রিকেট খেলে। আরে ভাইয়া, ক্রিকেট খেলে, পছন্দ করে, তাহলে 90 জন তো ক্রিকেট পছন্দ করে, কিন্তু আমরা তো এখানে বসাইছি যারা ক্রিকেট পছন্দ করে না, তাহলে আমাদেরকে এখন নিতে হবে ক্রিকেট পছন্দ করে না তাদেরকে নিতে হবে। টোটাল লোকজন যদি 200 হয়, 200-র মধ্যে 90 জন যদি ক্রিকেট পছন্দ করে, তাহলে ক্রিকেট পছন্দ করে না কতজন? এই 200 জন থেকে 90 জন বাদ দেন, তাহলে 200 - 90, 110 জন ক্রিকেট পছন্দ করে না। তাহলে আমাদের কাজ হলো যারা ক্রিকেট পছন্দ করে না তাদেরকে নিয়ে। কেন? কারণ এখানে আমি অলরেডি বসাই ফেলছি 50 জন যারা খেলাধুলা পছন্দ করে না। সুতরাং আমরা এই পাশে এবং এই পাশেও খেলাধুলা যারা পছন্দ করে না তাদেরকে বসাবো।
তাহলে 200 জনের মধ্যে 90 জন যদি ক্রিকেট পছন্দ করে, তাহলে পছন্দ করেন 110 জন। তার মানে এই ক্রিকেটের সার্কেলে মোট বসবে 110 জন, তার মধ্যে অলরেডি এখানে 50 জন বসে গেছে। তাহলে 110 হতে হলে আর কয়জন লাগে? 110 থেকে 50 বাদ দেন, মানে আর 60 জন লাগে। তার মানে এখানে বসবে 60 জন। ক্লিয়ার? 80 জন ফুটবল পছন্দ করে, কিন্তু আমরা তো ফুটবল যারা পছন্দ করে তাদেরকে নিব না, যারা ফুটবল পছন্দ করে না তাদেরকে নিব, কারণ একই সার্কেলের মধ্যে একই দুই ধরনের ইনফরমেশন বসানো যাবে না। তাহলে 80 জন যদি ফুটবল পছন্দ করে, তাহলে ফুটবল পছন্দ করে না কয়জন? এই 200 থেকে 80 বাদ দেন, 200 মাইনাস 80, তার মানে 120 জন হচ্ছে ফুটবল পছন্দ করে না। তার মানে এই ফুটবলের সার্কেলে 120 বসবে, তার মধ্যে অলরেডি এখানে 50 জন বসে আছে। তাহলে 120 হতে আর কত লাগে? 120 থেকে 50 বাদ দেন, তার মানে 70, তার মানে এখানে বসবে হচ্ছে 70। ক্লিয়ার? এবং এদের বাইরেও আরো কেউ লোকজন, এদিকে তাকান। তাহলে এখানে যারা আছে তারা কারা? তারা হচ্ছে হয় ক্রিকেট পছন্দ করে না, নাহলে ফুটবল পছন্দ করে না, নাহলে দুইটার একটাও পছন্দ করে না। তাহলে এদের বাইরে যারা আছে, মানে এই যে এলাকা দিয়ে যারা আছে, তারা কি? তারা হলো উভয় খেলা পছন্দ করে। কেন? কারণ এর মধ্যে যারা আছে তারা হয় ক্রিকেট পছন্দ করে না, নাহলে ফুটবল পছন্দ করে না, নাহলে দুইটার একটাও পছন্দ করে না। তাহলে এদের বাইরে শুধু সেই সংখ্যাগুলো অবশিষ্ট আছে যারা দুইটাই পছন্দ করে। ওই সংখ্যাটা আমাদের বের করতে বলছে। আমরা ধরে নিচ্ছি দুইটাই পছন্দ করে এই এলাকায় আছে, সেটা হলো এক্স জন। ঠিক আছে না? এখন এই সবগুলো এখানে যতগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো যোগ করাবে মোট লোক সংখ্যা, মানে এই 200 সমান। ক্লিয়ার না? তাহলে x প্লাস 60 প্লাস 50 প্লাস 70 ইজ ইকুয়াল টু 200। এই 60 আর 50 110, 110 আর 70 180, 180 ওই পাশে বিয়োগ হবে। তাহলে x ইকুয়াল টু 200 মাইনাস 180, মানে 20 জন। তাহলে উত্তর হচ্ছে 20 জন। উভয় খেলা পছন্দ করে 20 জন। ক্লিয়ার? খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ। আমি আবারও বলছি, এই টাইপের কোশ্চেন সলভ করার সময় এখানে একই ধরনের ইনফরমেশন বসাতে হবে। একই সার্কেলের মধ্যে দুই রকম তথ্য বসানো যাবে না। এখানে বসাইছেন খেলা পছন্দ করে না, আর এখানে বসাই দিবেন খেলা পছন্দ করে, তাহলে তো সমস্যা। ইয়েস, তাই এখানে যেহেতু বসাইছেন খেলা পছন্দ করে না, সুতরাং অঙ্কে খেলা পছন্দ করে তাদেরকে দেওয়া থাকলেও আমরা খেলা পছন্দ করে না এগুলো বের করে এখানে বসাতে হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা গেল। এটা কত নাম্বার কোশ্চেন ছিল? ইট ওয়াজ 64। যতগুলো বাকি ছিল আমি বের করছি, হ্যাঁ সেগুলো করে দিচ্ছি। আপনাদের দেখবেন 36 নাম্বার ক্লাসের ক্যাপশনে, আবার বলছি 36 নাম্বার ক্লাসের ক্যাপশনে র্যান্ডম প্রবলেমসের শীটটা দেওয়া আছে, আপনারা প্লিজ কাইন্ডলি কালেক্ট করে নেবেন। এবার 67 নাম্বার কোশ্চেন। 67 দেখেন, 67তে কি বলছে? ইন এ রিসেন্ট ইলেকশন, মানে সম্প্রতি একটা নির্বাচন হয়েছে, জেমস একজন লোক রিসিভড 0.5% অফ দ্য 2000 ভোট কাস্ট। তার মানে হচ্ছে জেমস একজন লোক, সে হচ্ছে 0.5% ভোট পাইছে। হ্যাঁ, 2000 ভোটের যতটুকু কাস্ট হয়েছে, 2000 ভোটের 0.5% ভোট পাইছে। আচ্ছা, রিসিভড 0.5% ভোট অফ দ্য 2000 ভোট কাস্ট, মানে 2000 ভোট কাস্ট হয়েছে, তার 0.5% ভোট পাইছে। হ্যাঁ, আচ্ছা, টু উইন দ্য ইলেকশন এ ক্যান্ডিডেট needed to receive more than 50% of the vote। আচ্ছা, মানে একটা নির্বাচনে জিততে হলে একজন ক্যান্ডিডেটকে মানে 50%-এর চেয়ে বেশি ভোট পেতে হবে। আচ্ছা, 50%-এর চেয়ে বেশি ভোট মানে কি? অর্ধেকের চেয়ে বেশি ভোট পেতে হবে। 50% মানে কি? অর্ধেক না, অর্ধেকের চেয়ে বেশি ভোট। আচ্ছা, হাউ মেনি অ্যাডিশনাল ভোটস উড জেমস হ্যাভ নিডেড টু উইন দ্য ইলেকশন, মানে জেমসের আর অতিরিক্ত কত ভোট পেতে হবে যদি জেমস নির্বাচনে জিততে চায়। ব্যাপারটা এরকম। তার মানে জেমস অলরেডি 0.5% ভোট, এই যে 0.5%, এই যে 0.5%, এতগুলো ভোট পাইছে। আর কতগুলো ভোট পেতে হবে যদি সে তাকে জিততে হয়, এবং জিতার কন্ডিশন হচ্ছে অবশ্যই যে জিততে চায় তাকে মোর দ্যান 50% ভোট পেতে হবে, মানে যত ভোট আছে তার 50% ভোট, মোর দ্যান 50%, মানে 50%-এর চেয়ে বেশি। এখানে অনেকে ভুল করতে পারে যে 50%-এর চেয়ে বেশি মানে 51% চিন্তা করতে পারে, ভুলেও এই কাজ করেন না। 50% মানে অর্ধেক ভোট। তাহলে 2000 ভোটের 50% মানে অর্ধেক কত? 2000 ভোটের 50% মানে অর্ধেক, মানে 1000 ভোট। তাহলে 1000 ভোট হচ্ছে অর্ধেক ভোট, তার মানে 1000 ভোট পেলে কিন্তু জিতবে না, 1000 ভোট হচ্ছে বেশি পেতে হবে। তাহলে 1000 ভোট হচ্ছে একটা ভোট বেশি পেতে হবে। ইয়েস, তার মানে তাকে মিনিমাম 1000, যেহেতু 1000 হচ্ছে বেশি পেতে হবে, তার মানে একটা পেলেই হবে। ঠিক আছে, তার মানে 1000 ভোট পেতে হবে, 1001 ভোট। তার মানে নির্বাচনে জেতা সত্য হচ্ছে 1001 ভোট পেতে হবে। মোর দ্যান 50% মানে 51% না ভাই, মোর দ্যান 50% মানে অর্ধেক যে ভোট আছে তার চেয়ে একটু বেশি। তো অর্ধেক, 2000-এর অর্ধেক হচ্ছে 1000 ভোট, 1000-এর চেয়ে একটু বেশি মানে একটা বেশি নিতে হবে, এক বেশি। তার মানে 1001 ভোট পেতে হবে। তার মানে এই নির্বাচনে জিততে হলে তাকে 1001 ভোট পেতে হবে। আমার কথা কি বুঝছেন? তাহলে জেতার জন্য প্রয়োজনীয় দরকার, জেতার জন্য প্রয়োজনীয় ভোট
জেতার জন্য প্রয়োজনীয় ভোট ইজ ইকুয়াল টু 1000 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, সরি 1000 ডিভাইডেড 2 কেন, 2000 বাই 2 ইজ ইকুয়াল টু 1000। জেতার জন্য প্রয়োজনীয় ভোট হচ্ছে 1000, ঠিক আছে। এখন জেমস অলরেডি পাইছে কত? জেমস রিসিভ 0.5% অফ দ্য ভোট অফ দ্য 2000 ভোট, তার মানে 2000 ভোটের 0.5% ভোট কিন্তু সে অলরেডি পাইছে। বলছে হাউ মেনি অ্যাডিশনাল ভোটস উড জেমস হ্যাভ নিডেড টু উইন দ্য ইলেকশন, মানে জেমসকে যদি ইলেকশনে জিততে হয় তাহলে আর অতিরিক্ত আর কত ভোট পেতে হবে? অতিরিক্ত ভোট মানে কি, ওই যে প্রথমে যে 0.5% পাইছে ওইগুলো বাদে কতগুলো পেতে হবে। তাহলে আমি আগে দেখি জেমস যে 0.5% ভোট পাইছে, এই 0.5% ভোট বলতে আসলে কয়টা ভোট বোঝায় সেটা আগে দেখি। তাহলে এই কত ভোটের 0.5%? এই যে 0.5% কোন ভোটের? এই 2000 ভোটের 0.5%। তাহলে জেমস পেয়েছে 2000 এর মানে গুণ 0.5%, এই যে 0.5%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ। আমার কথা কি বুঝছেন? 100 দিয়ে ভাগ। আচ্ছা, এই শূন্য ওই পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য, 1 2 3 1 2 3 5 2 10, তার মানে 10 ভোট। তার মানে জেমস যে 2000 ভোটের 0.5% ভোট পাইছে, সেই 0.5% ভোট মানে আসলে 10টা ভোট। তার মানে জেমস অলরেডি 10টা ভোট পাইছে, কিন্তু জেমসকে জিততে হলে 1000 ভোট না, অর্ধেক ভোট 1000। কিন্তু আচ্ছা, জেতার জন্য প্রয়োজনীয় ভোট এখানে এক যোগ করতে হবে, এদিকে তাকান। জেতার জন্য প্রয়োজনীয় ভোট এই 2000 এর 50%, যে মোর দ্যান 50%, মানে 2000 এর 50% মানে অর্ধেক। তাহলে অর্ধেক, তার চেয়ে একটা বেশি না পেলে তো জিতবে না, কারণ মোর দ্যান 50% মানে কি 50% এর চেয়ে বেশি, তাহলে 50% এর একটা বেশি পেলেই হবে, তাই এক যোগ করছি। তো এটা কত? 1000 প্লাস 1, তার মানে 1001। তাহলে 1001 ভোট পেতে হবে। তার মধ্যে জেমস অলরেডি 10টা ভোট পাইছে, তাহলে জেমসকে আর কতগুলো ভোট পেতে হবে জিততে হলে? ওই 1001 থেকে 10টা বাদ দিয়ে দেন, কারণ 10টা তো সে অলরেডি পেয়ে গেছে। আর অতিরিক্ত কয়টা লাগবে 1001 হতে? 1001 থেকে 10 বাদ দেন, তাহলে আর অতিরিক্ত ভোটের প্রয়োজন হচ্ছে 1001 মাইনাস 10, তার মানে 991। তার মানে জেমসকে আরো 991টা ভোট পেতে হবে। বুঝছেন কিনা বলেন? ঠিক আছে, খুবই সিম্পল। হ্যাঁ, খালি বুঝতে হবে, বুঝতে পারলেই মানে অঙ্কটা সলভ করতে পারবেন। আচ্ছা, এবার আমরা চলে যাব 82-83। আপনারা আমাকে একটু কাইন্ডলি জানাবেন আমাদের র্যান্ডম প্রবলেমসের 82-83 করানো হয়েছে কিনা। আমার যতদূর মনে হচ্ছে করাইছি, না করাইলে আমাকে বলবেন, আমি করে দিব। আচ্ছা, এইবার আমরা সলভ করব হচ্ছে 108 নাম্বার। 108 নাম্বার প্রশ্নটা দেখেন। 108 মানে যেগুলো বাকি ছিল, হ্যাঁ, মানে মাঝ দু একটা অঙ্ক রেখে গেছিলাম, তো ওই বাকি যেগুলো ছিল সেগুলো শুধু করে দিচ্ছি। দেখেন এখানে বলছে ইন এ মার্কেট সার্ভে, কোন একটা বাজার জরিপ, হ্যাঁ, বাজার জরিপে 20% রেসপন্ডেন্ট মানে কি, মানে যারা ওই জরিপে অংশগ্রহণ করছে তাদেরকে বলা হচ্ছে রেসপন্ডেন্ট, মানে যারা ওই জরিপে সাড়া দিছে। মানে আপনি মনে করেন যে বাজারের মধ্যে আছেন, আপনাকে বললো আপনি একটা জরিপের জন্য কিছু তথ্য লাগবে, আপনি কি রাজি কিনা? অনেকে দেখা যায় বলে যে না, আমি তথ্য দিতে চাচ্ছি না। হ্যাঁ, তার মানে যারা রেসপন্ডেন্টস মানে যারা এই জরিপে অংশগ্রহণ করছে তাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো ইন এ মার্কেট সার্ভে 20% রেসপন্ডেন্টস অপটেড ফর প্রোডাক্ট এ, মানে একটা প্রোডাক্ট যার নাম হচ্ছে এ, 20% লোক এই এ প্রোডাক্টের ব্যাপারে সাড়া দিছে, ঠিক আছে। whereas 60% অপটেড ফর প্রোডাক্ট বি, যেখানে বি প্রোডাক্টের ব্যাপারে বলছে হচ্ছে 60%। দ্য রিমেইনিং ইন্ডিভিজুয়ালস, এবং অবশিষ্ট ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে মানে ব্যক্তিত্ব আর কি, মানে অবশিষ্ট যারা ছিল আর কি। এই যে 20% হচ্ছে এ প্রোডাক্টের কথা বলছে, 60% বি প্রোডাক্টের কথা বলছে। এর বাইরে যেগুলো যারা মানে যতগুলো লোক বাকি ছিল, দ্য রিমেইনিং ইন্ডিভিজুয়ালস আর নট সার্টেইন, মানে সার্টেইন, এবং বাকি যত ব্যক্তি ছিল তারা নিশ্চিত না যে এর কথা বলবে নাকি বির কথা বলবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে the difference in the number between those who opted for product B and those who were uncertain was 720। আচ্ছা, এই জায়গাটা বুঝতে হবে। তার মানে the difference in the number between those who opted for product B and those who were uncertain is 720। তার মানে হচ্ছে যারা বি প্রোডাক্টের কথা বলছে এবং যারা বলছে যে আমরা আনসার্টেইন, এদের মধ্যে পার্থক্য হচ্ছে, এদের নাম্বার, এদের সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 720। তার মানে কি? তার মানে হচ্ছে ওই যে যারা বলছে প্রোডাক্ট বি ভালো আর যারা বলছে না আমি বলতে পারছি না, এই লোক দুইজনের এই যারা বলছে প্রোডাক্ট বি ভালো সেই লোক সংখ্যা, আর যারা বলছে না আমরা সার্টেইন না, আমরা নিশ্চিত না, সেই লোক সংখ্যা, এই দুইটা লোক সংখ্যার পার্থক্য হচ্ছে 720। বলছে হাউ মেনি ইন্ডিভিজুয়ালস ওয়ার কভার্ড ইন দ্য সার্ভে, তাহলে এই জরিপে
ইন্ডিভিজুয়াল মানে কতজন ব্যক্তিকে কভার করা হয়েছিল, মানে কতজন ব্যক্তি এই জরিপে অংশগ্রহণ করছিল, মানে মোট চাইছে। আচ্ছা আমি ধরে নিচ্ছি যে 100 জন লোক এই জরিপে অংশগ্রহণ করছে, তার মধ্যে প্রোডাক্ট এর কথা বলছে হচ্ছে 20%, মানে 20%, এই যে 20%, তার মানে 100 জন যদি হয় লোক, তাহলে 100 জনের 20% মানে 20। প্রোডাক্ট বির কথা বলছে কত 60%, তাহলে 100 জনের 60% মানে 60 জন, তাহলে বাকি আছে কতজন, আর রিমেনিং আছে কতজন, এই 60 জন আর 20 জন 80 জন, তাহলে 100 জন থেকে 80 জন বাদ দিলে সার্ভেতে অংশগ্রহণ করেনি, এই যে রিমেইনিং রিমেইনিং মানে অবশিষ্ট কয়জন, 20 জন। অঙ্কে বলছে যে এই যে, আচ্ছা এটা 20 জন না দিয়ে আপনি 20% দেন, 60% দেন, তাইলে এটা 100% দেন, ঠিক আছে। যে লোক সংখ্যা ধরে নিচ্ছে যে সার্ভেতে অংশগ্রহণ করেছিল 100% লোক, তার মধ্যে এ প্রোডাক্টের কথা বলছে 20%, বি প্রোডাক্টের কথা বলছে 60%, আর জরিপে অংশগ্রহণ করেনি সেটাও 20%। কিভাবে 20%? এই যে মোট 100%, তার মধ্যে এ প্রোডাক্টের কথা বলছে 20, বি প্রোডাক্টের কথা হচ্ছে 60, তাহলে এরা এ আর বি মিলে কত, 60 আর 20 80, তাহলে বাকি থাকতেছে কত, 100 থেকে 80 বাদ দেন মানে 20। অঙ্কে বলছে এই যে বি প্রোডাক্টের কথা বলছে যে কয় পার্সেন্ট, আর অবশিষ্ট যারা বলছে আমরা আনসার্টেইন, এটা আমরা জানি বলতে পারছি না, তারা হলো 20%। হ্যাঁ, এই দুইটা মানুষের সংখ্যা হলো পার্থক্য হচ্ছে 720, অর্থাৎ এই বি প্রোডাক্টের কথা বলছে যে কয় পার্সেন্ট, আর যারা বলছেন আমরা আনসার্টেইন বলতে চাচ্ছি না, এই দুইটা মানুষের পার্থক্য হচ্ছে 720। তার মানে এই বি প্রোডাক্টের কথা যতজন মানুষ বলছে সেই মানুষের সংখ্যা, আর যারা বলছে না আমরা সার্টেইন না, এই মানুষের সংখ্যা, এদের পার্থক্য হচ্ছে 720। তাহলে বি প্রোডাক্টের কথা বলছে 60% লোক, আর অবশিষ্ট 20% বলছে যে আমরা সার্টেইন না, তাইলে এই দুইটার পার্থক্য হচ্ছে 720। তার মানে 60% মাইনাস 20% ইজ ইকুয়াল টু 720, বুঝছেন? তাহলে 60% মাইনাস 20% ইজ ইকুয়াল টু 720, এন্ড 60% মাইনাস 20% মানে 40%, 40% ইজ ইকুয়াল টু 720। তাহলে 1% ইকুয়াল টু কত, 720 ডিভাইডেড বাই 40। যেহেতু বলছে সার্ভেতে মোট কত লোকজন অংশগ্রহণ করছিল, মোট লোক মানে এই 100%, তার মানে 100% ভ্যালু বের করতে হবে। তাহলে 100% ইকুয়াল টু 720 ডিভাইডেড বাই হচ্ছে 40 ইন্টু হচ্ছে 100। এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই 4 দিয়ে 18 বার যায়, 4 18 72, এই 18 গুণ 100 তার মানে 1800, 18 গুণ 100 1800, তাহলে মোট হচ্ছে 1800 জন লোক অংশগ্রহণ করছিল সার্ভেতে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, আচ্ছা। তো আমি এখানেই সমাপ্ত করবো আজকের ক্লাস, আমি একটু কাজে যাব। আমাদের আর কিছু অঙ্ক, আমাদের যে লেকচার বুক আছে না, লেকচার বুকের কিছু অঙ্ক বাকি থাকলো, এটাকে আমি হচ্ছে পর্ব 1 দিয়ে দিচ্ছি, আমি আগামীকাল পর্ব 2 নিয়ে নিব। আগামীকাল শুক্রবার হইলেও আমি যে কোনো টাইমে এই ক্লাসটা নিয়ে কভার করে দেবো, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।